চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নয়, করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। অনুষ্ঠানে দেখানো হয় দলটির রাজনৈতিক কার্যক্রমের তথ্যচিত্র। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি প্রাধান্য দিচ্ছে সরকার, কিন্তু করিডোর বা বন্দর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমান আরও বলেন, মাত্র 10 মাসে বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। পরিস্থিতি ঘোলা না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। তারেক রহমান বলেন, বিরাজনীতিকরণের ফলে বিশেষ মহলের লাভ হলেও শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় দেশ ও গণতন্ত্র। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিরপেক্ষতার স্বার্থে তাদের সরিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। মানবিক করিডোর প্রসঙ্গ টেনে বলেন, দেশের কল্যাণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও সরানো উচিত। শনিবার বিকেলে খুলনায় তারুণ্যের সমাবেশে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা সার্কিট হাউস মাঠে সমাবেশের আয়োজন। অংশ নেন খুলনা ও বরিশালের 21 জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও গণহত্যার বিচার একসাথে চলবে, এর সাথে নির্বাচনের সম্পর্ক নেই। তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচনের জন্য যমুনা ঘেরাও হবে জাতির জন্য দুর্ভাগ্যের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক হওয়ায় তাকেও সরাতে হবে। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। করিডোর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, মানবিক করিডোরের নামে দেশে যুদ্ধক্ষেত্র করতে চান নিরাপত্তা উপদেষ্টা। 2 জনকে পদত্যাগ করতে বলুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করবে তার সমর্থকরা। সকালে নগর ভবনের সামনে শুরু হবে এই কর্মসূচি, চলবে বিকেল 5টা পর্যন্ত। এর আগে শনিবার একই দাবিতে নগর ভবন থেকে মিছিল বের করেন সমর্থকরা। মিছিলটি প্রেস ক্লাব মোড় ঘুরে সচিবালয় হয়ে আবারও নগর ভবনে শেষ হয়। পরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন ইশরাক। তিনি বলেন, আদালত মেয়র হিসেবে স্বীকৃতি দিয়েছে, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে, এখন সরকারের দায়িত্ব শপথ আয়োজন করা।
ধানের শীষ প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের পুশিন নয় যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে কোনো বাংলাদেশি থাকলে তাদেরও কূটনৈতিক চ্যানেলে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে সাতক্ষীরায় সুন্দরবনে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদের পাশাপাশি বিএসএফের পুশিন রুখে দিতে সতর্ক বিজিবি। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকেই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় ৩৫০ নাগরিককে এপারে ঠেলে দিয়েছে তারা। রোহিঙ্গাদের পুশিনের ঘটনাও ঘটেছে। বাংলাদেশ ভারত জলসীমার সুরক্ষা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরের রায়মঙ্গল নদী ও বয়সিংখালের সংযোগস্থলে ভাসমান সীমান্ত পর্যবেক্ষণ কেন্দ্র বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বলেন, ভারতের পুশিন নিয়ে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। একের পর এক পুশিনকে ভারতের উস্কান হিসাবে দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এ বিষয়ে তালিকা করবে সরকার। ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, কিন্তু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল অনেক আগে। অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। বিজিবি মহাপরিচালক জানান, পতাকা বৈঠকে পুশিনের প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের একাধিক চেষ্টা রুখে দেওয়া হয়েছে। রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি আছে, যেটা মূলত এই সুন্দরবন এলাকায় এটা পাহারা দেওয়া, টহল করা এবং চোরাচালান প্রতিরোধ করা, যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধ করার জন্য। এটি দিয়ে চোরাচালানের বেশ একটা বড় চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি। এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। পুশিনের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসীদের ঢুকে পড়ার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না বিজিবি। সে কারণে সীমান্তে সতর্ক রয়েছে বাহিনীটি। বাংলাদেশ ভারতের ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৮০ কিলোমিটার নদী ঘেরা। এর মধ্যে ৭৯ কিলোমিটার সুন্দরবনের অন্তর্গত। সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি, নদীঘেরা সীমান্ত এলাকার স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখতেই এ ভাসমান বিওপি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভয়েসিং চ্যানেল, শ্যামনগর, সাতক্ষীরা। এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও আজকের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ ৫ দফা দাবি জানিয়েছেন রাজধানী ৭ কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ইডেন কলেজে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবি জানান। দাবি আদায় না হলে কাল থেকে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে মন্ত্রণালয়ে ঘেরাওয়ের কথা জানিয়েছেন তারা। বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু অধিভুক্তি বাতিলের পর এখনও অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি। আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা। অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে। রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, খাদ্য সামগ্রী সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করেছে ভারত। শনিবার এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে নিষেধাজ্ঞা তাৎক্ষণিক কার্যকর হচ্ছে বলে জানায় দেশটির বৈদেশিক বাণিজ্য দপ্তর। ডিজিএফটি এক বিবৃতিতে জানিয়েছে, স্থলবন্দরে নিষেধাজ্ঞা দেয়া হলেও নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আনা যাবে। তবে নতুন নিয়মে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথর আমদানির ক্ষেত্রে বাধা নেই। এছাড়া ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি হয় সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। ভারত সরকারের দাবি, দেশীয় শিল্প সুরক্ষা ও আমদানিতে শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই সিদ্ধান্তে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। গত মাসে সমুদ্র স্থলবন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানি বন্ধ করে বাংলাদেশ।
সরকারের ধান চাল সংগ্রহ অভিযান তেমন সাড়া ফেলতে পারছে না কৃষকদের মধ্যে। সরকারি গুদামে ধান চাল দেয়ায় পরিবহন খরচ সহ নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় কৃষকদের, আর দামও বাজারের মতো নয়। তাই হাটে বা ব্যাপারীদের কাছে ধান বিক্রিতে আগ্রহ বেশি কৃষকের। সরকারি সংগ্রহ অভিযানের জন্য এবার ধানের দাম বাড়িয়ে প্রতিমণ ১৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরও সরকারি গুদামে ধান দেওয়ায় আগ্রহ কম নাটোরের কৃষকদের। সরকারের ওই গোডাউনে ধান দিতে গেলে সারাদিন বসে থাকা লাগে, আমার দিনই অব্যয় কামাই। ইউনোর সই আনা লাগে, ব্যাংকে অ্যাকাউন্ট করা লাগে, তারপরে 7 দিন পরে টাকা আনা লাগে, বিভিন্ন ঝামেলা। বাড়ির ধান বেচবো, ব্যাপারে আসবি, সিটে খারাপ কিছুই দেখে না, ভিজা ওইভাবে বেচে লগর টাকা পাই। কুষ্টিয়ার চাষিরা বলছেন, সরকারকে ধান দিতে ভালো করে শুকিয়ে পরিবহন খরচ দিয়ে নিতে হয় গুদামে। অন্যদিকে ভেজা শুকনো সব ধরনের ধানই ব্যাপারীরা নিয়ে যান বাড়িতে এসে। তাই সরকারের কাছে ধান বিক্রি চেয়ে ব্যাপারীদের কাছে ধান দেয় ঝক্কি কম। সোনালী ব্যাংকে টাকা তুলতে হবে, সেখানে ঝামেলা আমি 4-5 দিন ঘুরলাম। সরকারকে ধান নিতে হলে চাষির তার প্রান্তে আসতে হবে। পাবনার হাট বাজারে মোটা ধান ১২৭০ টাকায় ও চিকন ধান ১৬০০ টাকা মনে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, সরকারি গুদামে বাজারের চেয়ে দাম কম, সঙ্গে ঝক্কি ঝামেলাও বেশি। আবার ধান দেওয়ার পর টাকা পেতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন। সকালে এবারে আরো 5 কেজি ধান করে যাবে, তাতে দেখা যাচ্ছে ১৭০০ টাকা পড়ে যায়। ১৪৪০ টাকা কিভাবে কৃষক ধান দেবে? দালালের মাধ্যমে কিছু দেওয়া লাগে, সে গোডাউনের লগর টাকা পায়নি। একই অবস্থা লালমনিরহাট, রাজশাহী সহ অন্যান্য জেলাতেও। তবে খাদ্য অধিদপ্তরের আশা, ধানের দাম বাড়ানোর পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নানা উদ্যোগ এবার সংগ্রহ বাড়াবে। ধান কেনার সরকারের টার্গেটই থাকে মূলত কৃষক যাতে প্রকৃত মূল্য পায়। আর যখন কৃষক প্রকৃত মূল্য পায় তখন আর সরকারকে ধান দিবে না, বাট আমরা মিল থেকে যেহেতু চাল কিনি আমাদের ওই টার্গেটটা ফিল আপ হয়ে যায়। প্রয়োজনে আমরা ধানকে কনভার্ট করে চালে রূপান্তর করে সেটা সংগ্রহ করি। চলতি বছর রাজশাহী অঞ্চলে ৫৪,০০০ মেট্রিক টন ধান ও ২,৭১,০০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, এই সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযানে তো কৃষকরা তেমন একটা সুফল পাচ্ছেন না। ব্যাপারী বা অন্যান্য জায়গায় তারা কত টাকা বেশিতে ধান বিক্রি করতে পারছেন? আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পাবনার অন্যতম ধানের হাট টেবুনিয়ায়। এই হাটে আপনি দেখতে পাবেন যে অসংখ্য কৃষক কিন্তু এখানে খুব ভোর থেকে কিন্তু এই ধান নিয়ে এসে এখানে তারা বিক্রি করছেন। কারণ তারা কিন্তু সরকারি খাদ্য গুদামে ধান দিতে তারা আসলে রাজি নয়। কারণ এখানে তারা মোটা যে ধানটি রয়েছে সেই ধানটি কিন্তু ১২০০ থেকে ১২৫০ টাকার উপরে কিন্তু তারা দাম পাচ্ছেন। পাশাপাশি চিকন যে মিনিকেট ১৫০০ টাকা, পাশাপাশি বাসমতি কিন্তু ১৬০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন যে খাদ্য গুদামগুলোতে আসলে সরকারি খাদ্যগুলো ধান দিতে কৃষকদের নানান ভোগান্তিতে পড়তে হয়, আবার সরকারের বেঁধে দেওয়ার দামে তাদের আসলে তার লাভ হয় না, যে কারণে সরকারকে ধান দিতে তারা কিন্তু আগ্রহী হচ্ছেন না। এই পরিস্থিতিতে জেলায় এবার কিন্তু ধান সংগ্রহে কিন্তু অর্জিত হবে না, এ নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। আর কৃষকরা বলছেন যে বাজারে চেয়ে ধানের দাম কিন্তু সরকার কম দিচ্ছে, তার ওপর ধান ভালোভাবে শুকিয়ে নিতে হয়, তারপর ধানের চিটা ও আগাছা পরিষ্কার করে গুদামে পৌঁছে দিতে হয়, যে কারণে অতিরিক্ত শ্রমের পাশাপাশি সরবরাহ খরচ কিন্তু বেড়ে যায়। আবার অনেক সময় শুকনো ধান কিন্তু খাদ্য গুদামগুলো নিয়ে থাকেন, যে কারণে তারা হাটে কিন্তু তারা ভেজা ধান বিক্রি করতে পারছেন। আবার তারা শুকিয়ে যদি সেই ধানটি খাদ্য গুদামগুলোতে বিক্রি করেন তাহলে কিন্তু প্রতি মনে তাদের ৫ থেকে ৭ কেজি কিন্তু ঘাটতি দেখা যায়, যে কারণে তাদের সামান্য কম দাম হলেও তারা কিন্তু হাট বাজারে ধান বিক্রি করতে কিন্তু তারা বিক্রি করছেন এবং এতেই তারা ভালোভাবে লাভবান হচ্ছেন, এমনটি কিন্তু বলছেন। আমি সকালেই কিন্তু এখানে এই টেবুনিয়া হাটে এসেছি, অসংখ্য কৃষকের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে খাদ্য গুদামগুলোতে তারা যদি ধান দিতে যায় তাহলে বিভিন্ন ফড়িয়াদের রোশানলে পড়তে হয়, তারপরে সেখানে কুলি খরচ, ভাড়া বাবদ তাদের অতিরিক্ত খরচ হয়। আর এখানে সরাসরি ধান বিক্রি করে নগদ টাকা
পাচ্ছেন, যে কারণে তাদের যে দোকানগুলোতে বকেয়া থাকছে সার কীটনাশকের, সেগুলো তারা পুষে তাদের সেই টাকা পরিশোধ করতে পারছেন এবং তারা সেই টাকা বাড়ি নিয়ে যাচ্ছেন, যে কারণে খাদ্য গুদামে তারা ধান বিক্রি করলে সেই টাকা সরাসরি পাচ্ছেন না, বিভিন্ন ঝামেলায় পড়তে হচ্ছে, ব্যাংকগুলোতে ঘুরতে হচ্ছে এবং 15 থেকে 20 দিন লেগে যাচ্ছে তাদের এই টাকা হাতে পেতে, যে কারণে তারা আগ্রহী হচ্ছে না সরকারি খাদ্য গুদামগুলোতে ধান দিতে। এই ছিল আমার কাছে পাবনার ধান সংগ্রহ এবং ধানের বাজার নিয়ে সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খাইরুল ইসলাম। রাজধানীর উত্তরায় হজ ক্যাম্প থেকে ডিউটি শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক KM মুনসুর আলী। শনিবার রাত 9:30টার দিকে তিনি মারা যান। পুলিশ ও পরিবার জানায়, শনিবার সকালে SI মুনসুর হজ ক্যাম্পে ডিউটিতে যান। রাত 8টায় ফেরার পথে উত্তরা 4 নম্বর সেক্টরের রেলগেট এলাকায় একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত KM মুনসুর আলী পুলিশের 34তম SI ব্যাচে নিয়োগ পেয়েছিলেন। 2 সন্তানের বাবা মুনসুর, তার স্ত্রী শিল্পী খাতুনও SI পদে গুলশান থানায় কর্মরত। উনি দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় উনি রেল ক্রসিং পার হইতে অ্যাক্সিডেন্ট হয়েছেন। ওনার বাবা মা কেউ দেশে থাকে না, সবাই আমেরিকা থাকে। 2টা ছোট বাচ্চা রেখে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজ থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এতে বলা হয়, কচুক্ষেত সড়ক বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় আছে সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ECB চত্বর সংলগ্ন এলাকা। এদিকে আরেক বিজ্ঞপ্তিতে ISPR জানিয়েছে, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে সৈনিক নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। চায়ের দাম বাড়লে সেই অনুপাতে শ্রমিকদেরও মজুরি বাড়বে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে মৌলভীবাজারে শ্রীমঙ্গল শ্রম দপ্তরের হলরুমে এক সভায় কথা জানান তিনি। এ সময় চা শ্রমিকরা তাদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপদেষ্টা বলেন, যখন চায়ের মূল্য বাড়বে তখন চা শ্রমিকদেরও মজুরি বেড়ে যাবে। এছাড়া চা বাগানগুলোতে বেড়াতে গেলে পর্যটকদের টিকিট বা প্রবেশ ফি 20 টাকা করা যায় কিনা এ নিয়ে জেলা প্রশাসককে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেন। আর এই টাকা চা শ্রমিকদের কল্যাণের খরচে ব্যবহার করা হবে। নিলামে চায়ের মূল্য বাড়ানোর জন্য চা বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। আমি প্রথমে বলছি যে এটা রিলেটেড হচ্ছে চায়ের দামের উপরে। এটা ইমিডিয়েট আমাকে চেয়ারম্যান বললেন, এটা বাড়াবার একটা সিদ্ধান্ত হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো এটা বাড়বে। 3 জেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাপ্পু মিয়া ও তানজিদ নামে 2 জনের মৃত্যু হয়। শনিবার সকালে উপজেলার পেরিরচর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে কৃষক মর্তুজা আলী নিহত হয়েছেন। এছাড়া দুপুরে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙে পড়েছে। এ সময় গাছ ভেঙে একটি প্রাইভেট কারের ওপর পড়লে চালকসহ 4 জন আহত হন। ঝড় বৃষ্টির পর জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীর সিঙ্গা গ্রামে বজ্রপাতে 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন আহত হয়েছেন। হাওর এলাকায় কোনো কাজেই আসছে না ব্যয়বহুল লাইটনিং অ্যারেস্টার মেশিন বা বজ্রপাত নিরোধক যন্ত্র। 3 বছর আগে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় কয়েক কোটি টাকায় এই যন্ত্র বসায় ক্ষমতাচ্যুত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে সেগুলো। বজ্রপাত থেকে বাঁচতে যন্ত্রের ওপর নির্ভরশীলতা অর্থের অপচয় বলছেন গবেষকরা।
সচেতনতা বাড়াতে জোর দিচ্ছেন তারা। দেশের সবচেয়ে বেশি বজ্রপ্রবণ হাওর এলাকা সুনামগঞ্জে ৩ বছর আগে বসানো হয় লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড। বলা হয় ১০০ মিটার ব্যাসের মধ্যে বজ্রপাত হলে তা টেনে মাটিতে নামিয়ে আনে এই যন্ত্র, কমায় প্রাণহানি। তবে প্রায় ১.৫ কোটি টাকা খরচ করে জেলায় ৬ উপজেলায় ১৮টি লাইটনিং অ্যারেস্টার বসানো হয়, কিন্তু তদারকির অভাবে তা এখন কোনো কাজেই আসছে না। প্রায় ৫ বছর আগে হবিগঞ্জের ৯ উপজেলায় ২ কোটি টাকায় বসানো হয় তামা অ্যালুমিনিয়ামের ধাতব এই যন্ত্র, সেখানেও একই চিত্র। কয়েক কোটি টাকা খরচায় মৌলভীবাজারের ১০ উপজেলায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনেও ঠেকানো যাচ্ছে না প্রাণহানি বা ক্ষয়ক্ষতি। কার্যকারিতা কতটুকু মানুষের ঝুঁকি কমাতে সক্ষম সেগুলো তো টেস্টই করা হয়নি, বসায় দিতে। আমি আপনাকে বলতে পারি যে অ্যারেস্টার নিয়ে একটা কাজ আমি দেখছি, আমি নাম বলবো না, যেই টাকা খরচ করা হয়েছে ওই আমলে, সেই টাকাটা যাদেরকে দিয়ে করা হয়েছে টোটালটাই ভুল। দে ডু নট হ্যাভ এবিসি নলেজ অফ লাইটনিং, হাউ টু প্রোটেক্ট পিপল ফ্রম লাইটনিং। আমি তাদেরকে চিনি, তারা কাজটা করছে, ওই রিপোর্ট আমি দেখছি। সো এরকম করে জিনিস টাকা নষ্ট হয়েছে, কিন্তু আপনার কাজের কাছে কিছু হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে মার্চ থেকে মে এই ৩ মাসে হয় ৫৯% বজ্রপাত। তবে মোট বজ্রপাতের ৭০ ভাগই এপ্রিল, মে ও জুনে। তাই ঝড় শুরু হওয়ার আগে খোলা স্থান ত্যাগ করার পরামর্শ আবহাওয়াবিদদের। আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা থাকে, এই সময়টুকু দৌড়ে গিয়ে ঘরে অবস্থান করতে হবে এবং কোনো রকমই ঘুরে উড়ানোর নামে বা শিলা কুড়ানোর নামে বা আম কুড়ানোর নামে বজ্রঝড়ের সময় বাইরে যাওয়া যাবে না, কারণ যে বরাবর শিলাবৃষ্টি হয় সেই বরাবরই সাধারণত বজ্রপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেশের দুর্যোগ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের হিসাবে ২০১০ থেকে ২৪ সাল পর্যন্ত ১৪ বছরে বজ্রপাতে প্রাণ গেছে প্রায় ৪,০০০-এরও বেশি মানুষের। আর জাতিসংঘের হিসাবে বজ্রপাতে বছরে গড়ে প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের মৃত্যু হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতি এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নোয়াখালী পৌরসভার প্রায় সবগুলো সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেহাল রাস্তার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্ষার আগে এসব সড়ক মেরামত করে দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। গত বছর টানা ৩ মাসের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালী পৌরসভার প্রায় ২৫ কিলোমিটার সড়ক। পানি নামার পর অধিকাংশ সড়কে সংস্কার কাজ হয়নি, ফলে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই সড়কে জমছে পানি, খানাখন্দকে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, কোনো সড়ক দিয়ে পায়ে হেঁটে পারাপার হওয়াটাও কষ্টকর। বাসা পর্যন্ত পৌঁছাতে ওদের ড্রেস নষ্ট হয়ে যাবে, আবার স্কুলে আসতে ওদের ড্রেস পরে আসতে পারে না। আমরা গত বছর থেকে প্রশাসনকে বলছিলাম, চিঠি যোগাযোগ করছি, আজ পর্যন্ত কিছুই করা হয়নি। চলতি বছর বর্ষার আগেই বেহাল এসব সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয় পৌরবাসীর। মেইন রোড ছাড়া যত রাস্তা আছে সবাই বাংলা, কোথাও ভালো রাস্তা নেই। এই অবস্থায় 10 মিনিটের পর আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। এই 500 মিটার ড্রেনটা না করার কারণে যতবারই রাস্তা করা হচ্ছে রাস্তা টিকছে না। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে 3.5 কিলোমিটার সড়ক। বাকি সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অর্থ চাওয়া হয়েছে। সবকিছু দিয়ে মিলে আমরা প্রায় 18 কিলোমিটারের মতো রাস্তার টেন্ডার বা প্রাক্কলন সাবমিট করেছি এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই কাজগুলা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। পৌরবাসীর দাবি, বেশিরভাগ সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ পরিকল্পিতভাবে নির্মাণ করতে হবে, যাতে জনগণ সড়কগুলো ব্যবহার করতে পারে দীর্ঘদিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতিকারীরা, অভিযোগ করলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধ পন্থায় নগদে এমডি হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে যার বিরুদ্ধে বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। বলেন, সাবেক আওয়ামী লীগ সরকারের মেয়াদে নগদে প্রযুক্তির অপব্যবহার করে 650 কোটি টাকার অতিরিক্ত ই-মানি তৈরি করা হয়েছিল। যারা এই জালিয়াতি করেছিলেন তারা গেল বছরের 5ই আগস্টের পর পালিয়ে গেলেও সম্প্রতি আবারও পদে ফিরেছেন। গ্রাহকেরা যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন সেজন্য বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়েছিল। এখন নগদের ওপর কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও জানান তিনি।
আমরাও অত্যন্ত আশঙ্কিত যে এই 4-5 দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতিও হয়ে গেলে সেটাকে মানে হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। উনি একটি জালিয়াতি মামলার 4 নম্বর আসামি। এইরূপ সাইজের, এত বড় সাইজের একটা আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধারের দায়িত্ব পালন করার মতো নৈতিক যোগ্যতা রয়েছে কিনা। ব্যাংক থেকে ডলার কেনা বেচায় ডলারের দাম ছাড়া আর কোনো মাসুল আদায় করা যাবে না। তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টে ডলার সংযুক্তি বা এন্ডোর্সমেন্টের মাসুল হিসেবে সর্বোচ্চ 300 টাকা নিতে পারবে ব্যাংকগুলো। শনিবার এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি বা চার্জ আদায়ের পাশাপাশি আলাদাভাবে কমিশন আদায় করা হচ্ছে। এ কারণে ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে গ্রাহকেরা নিরুৎসাহিত হচ্ছেন। তাই গ্রাহকদের সুবিধার্থে এন্ডোর্সমেন্ট মাসুল ছাড়া অন্য কোনো কমিশন বা মাসুল আদায় করা যাবে না। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী সৈয়দপুরের রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে নতুন কোচ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কারখানায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। এবার এখান থেকে 100টি কোচ মেরামত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সবগুলো কোচ বুঝিয়ে দেওয়ার লক্ষ্য রেলওয়ের। ঈদ সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে চলছে রেলের কোচ মেরামত রং করার কাজ। সৈয়দপুর রেলওয়ে কারখানায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। সাধারণত প্রতি মাসে 30 থেকে 32টি কোচ এই কারখানায় মেরামত করা হয়। ঈদ উপলক্ষে এ সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন চলাচলে বহরে যুক্ত করা হয় অতিরিক্ত কোচ। এবছর কোরবানি ঈদ সামনে রেখে 100টি কোচ মেরামতের লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। গাড়ি আউটটান দেই, তাতে মনে করেন যে আমরা খুব কষ্ট, যা বলা শারীরিক খুব পরিশ্রম। গভর্নমেন্টের প্রতি আমাদের আকুল আবেদন এটাই, যদি অবলম্বন লোক নিয়োগ দেওয়া না হয় তো বর্তমান রেলের যে অবস্থা, সামনে আর করুণ অবস্থা হবে। আমি একা কাজ করি, যদি 2 জন লোক থাকতো, একজন সকালে করতাম একজন বিকালে করতাম, তাহলে আমাদের কাজটা আরো হালকা হতো। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগে সব কোচ প্রস্তুতির আশা কর্তৃপক্ষের। মূলত অন্যান্য সময়ের তুলনায় ঈদে আমাদের আউটটার্ন কোচ সংখ্যা একটু বেশি হয়ে থাকে, প্রতি বছরই এমনটি হয়। এবং এমনটি হয় আমরা মূলত এই সময়টি স্টাফদের ওভারটাইম এবং তাদেরকে অন্য কিছু সুবিধা দিয়ে আমরা তাদের দ্বারা বাড়তি কাজ করিয়ে নিই। ঈদ উপলক্ষে এরই মধ্যে ট্রেনের 79টি কোচ মেরামত শেষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।